কারণ দুটো খুব স্পষ্ট, একটা হচ্ছে রাজনৈতিক মদত আর একটা হচ্ছে প্রশাসনিক প্রশ্রয়। একটু আগে স্যার বলছিলেন, স্যার মূলত প্রশাসনিক প্রশ্রয়ের দিকটা বলছিলেন, তার পাশাপাশি রাজনৈতিক মদত, যেটা না বললে এটা অসম্পূর্ণ বলা হবে। ফলে যেটা হচ্ছে যে এইটা যদি দেখি আমরা, যে দেখুন গত 10-12 বছর ধরেই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির রমরমা। তার আগে কি দুর্নীতি ছিল না? টুকটাক দুর্নীতির খবর সমস্ত প্রশাসনে, যে যে প্রশাসনই থাকুক আসে। এখন ব্যাপারটা হচ্ছে প্রশাসন কি অ্যাটিটিউড দেখায় দুর্নীতির প্রতি, তার উপর নির্ভর করে যে দুর্নীতি কতটা ব্যাপ্তি লাভ করবে। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে ধরুন আমরা কি রকমের দুর্নীতির পরিচয় আমরা পেয়েছি সংবাদ মাধ্যমে, যে ধরুন কোন নেতা, কারো কোনো প্রভাবশালী নেতার হচ্ছে যে পোষ্য সারমেয়কে ডায়ালিসিসের জন্য নিয়ে গেলেন এসএসকেএম হাসপাতালে, বা ধরুন কোন নেতা, বিধায়ক, মন্ত্রী তার পুত্র পরীক্ষা দেবে মেডিকেল কলেজে, সেই জন্য প্রিন্সিপালের ঘরে গিয়ে তিনি সিসিটিভির সুইচটা বন্ধ করে দিলেন। এই ধরনের হচ্ছে যে এগুলো তো ছিলই, এবং তার সঙ্গে হচ্ছে যে কিছু রাজনৈতিক প্রতিহিংসামূলক বদলি, কিছু পছন্দের লোককে কাছে এনে দিল, ইত্যাদি গুলো ছিল। কিন্তু 2021 সালের কোভিড এর পরবর্তীকালে, বা আরো নির্দিষ্টভাবে বলতে গেলে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে শাসক দলের ঘনিষ্ঠ একদল চিকিৎসক, যারা এই পুরনো নেতাদেরকে একটু মানে দূরে সরিয়ে রাখলো, একটু কোণঠাসা করলো, পরে সামনে এগিয়ে এলো মানে তারা তো আর এগিয়ে এলো না, তাদেরকে সামনে আনা হলো। তাদের সামনে এনে স্বাস্থ্য ব্যবস্থার যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের মাথাতে বসানো হলো। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যেখানে হচ্ছে যে সাধারণ মানুষ কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে চিকিৎসা সংক্রান্ত, যেখানে বিচার চাইতে যান, সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। আবার ধরুন এত ছাত্র পড়ছে, সে মেডিকেল ছাত্র, ডাক্তারি ছাত্র হতে পারে, নার্সিং ছাত্রী বা ছাত্র হতে পারে, ফিজিওথেরাপি, ফার্মাসি, বিভিন্ন যে টেকনিশিয়ান কোর্স আছে, তাদের যেখানে পরীক্ষা সিলেবাস ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, সেই হেলথ ইউনিভার্সিটি, তার মাথাতেও বসানো হলো এদেরই লোককে। আর এরা দুর্নীতির আগের যে পন্থাগুলো ছিল সেগুলোতেই সন্তুষ্ট ছিল না, তারা নতুন নতুন পন্থার উদ্ভাবন করতে শুরু করলো, যেটা আগের নেতাদের মাথাতে আসেনি। যেমন ধরুন মৃতদেহ লাশ কাটা ঘরে এত লাশ আসছে, এটাকে একটু এক্সপোর্ট করে দেখা যাক এখান থেকে 2 পয়সা কামানো যায় কিনা। বা ধরুন হাসপাতালে বর্জ্য পদার্থ প্রতিদিন হচ্ছে একটা সংস্থা নিয়ে চলে যাচ্ছে, এবার কেমন কথা, বর্জ্য পদার্থ যাবেই বা কেন, সেটাও আমরা প্রতিবেশী ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার করে আরো 2 পয়সা কেন কামানো যায় না। হাসপাতালে এত ওষুধ আসছে, আচ্ছা ভালো ওষুধ কেনা হবে পয়সা দিয়ে, সরকারি পয়সা দিয়ে, এটা কেমন কথা? জাল ওষুধ হচ্ছে যে যদি সেখান থেকে কিছু 4 পয়সা কামানো যায়। এই যে ব্যাপারটা হলো, এবং শুধুমাত্র এই লোকগুলো যে করলো তা নয়, তার কারণ এইসব যে চলছে, তারা কিন্তু আমাদের চিকিৎসক সংগঠনগুলো একাধিকবার আমরা চিঠি দিয়েছি প্রশাসনের সর্বোচ্চ মহলে, আমরা ডেপুটেশনের সময় চেয়েছি, পাইনি, কেউ সময় দেয়নি, যে আমাদের চিঠির প্রাপ্তি স্বীকার অবধি কেউ করেনি। এবং তারপরে আমরা সাংবাদিক বৈঠক করে সংবাদ মাধ্যমে একাধিকবার বলেছি। আরজি করের ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা মাসাধিক কাল ধরে আন্দোলন করেছে, আপনারা সেই সব প্রচার করেছেন সংবাদ মাধ্যমে, কেউ কোনো কর্ণপাত করেনি। এবং তারপরে একজন ডেপুটি সুপার, ওই যে আক্তার আলী সাহেব, তিনি তথ্য প্রমাণ সহ টালা থানাতে নাম দিয়ে, সন্দীপ ঘোষের নাম দিয়ে অভিযোগ করেছেন। তিনি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন, রাজ্য ভিজিলেন্স কমিশনকে জানিয়েছেন। রাজ্য ভিজিলেন্স কমিশন বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা টালা থানা কি করেছে না, সেই অরিজিনাল কপিগুলি, অভিযোগের অরিজিনাল কপিগুলি সন্দীপ ঘোষের বাড়িতেই পাঠিয়ে দিয়েছে, যা কদিন আগে ইডি এবং সিবিআই উদ্ধার করেছে। এবং আমাদের রাজ্য প্রশাসনে একটা নতুন মডেল খাড়া করেছে। এটা একটা প্যাটার্ন। আপনারা যদি দেখেন, শিক্ষা দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লেখা যে অভিযোগপত্রগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বা শিক্ষামন্ত্রী, তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, সেগুলো ইডি সিবিআই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকেই উদ্ধার করেছিল। ফলে এই যে প্যাটার্ন, যে অভিযোগ এলে সেটাকে, দুর্নীতির অভিযোগ হলে সেটাকে তদন্ত না করে অভিযোগপত্রটি অভিযুক্তের বাড়িতেই পাঠিয়ে দেওয়া, যাতে অভিযুক্ত অভিযোগকারীকে শায়েস্তা করতে পারে। এবং এই ক্ষেত্রে হলেও তাই, আক্তার আলীকে বদলি করে দেওয়া হলো মুর্শিদাবাদে, আর সন্দীপ ঘোষকে ওখানে হচ্ছে যে রেখে দেওয়া হলো অবাধে লুণ্ঠন চালিয়ে যাওয়ার জন্য। এটা তো এমনি হয় না। মানে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকেও কাগজ চলে যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়িতে, আবার টালা থানা থেকেও চলে যাচ্ছে। তো কোথাও একটা তো একজন নিয়ন্ত্রণ করছে, এই একটা যোগসূত্র মেনটেন করছেন, যেটা টালা থানা, রাজ্যের স্বাস্থ্য দপ্তর হেড সব এক সুরে বাজবে।
করতে, এইটা কেউ তো একটা আড়াল থেকে নিয়ন্ত্রণ করছেন। আমরা এইটাই বলতে চাইছি যে রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয় এই দুটো ছিল বলেই এইগুলো সম্ভব হয়েছে। এটা এখন আর আমাদের মনে করার বিষয় নয়, এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং রাজ্যবাসী প্রত্যেকেই সেটা বুঝতে পেরেছেন। তার পাশাপাশি যদি দেখেন এই 9ই আগস্টের ঘটনার পরে যে প্রশাসনের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা, স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা, তদন্ত ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে, তথ্য প্রমাণ লোপাট করবার ক্ষেত্রে, ধর্ষক এবং খুনিদের আড়াল করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, এক এক করে যদি দেখেন, ডিসি নট তিনি টাকার বান্ডিল নিয়ে মিতার মায়ের কাছে পৌঁছে গেলেন হচ্ছে যে সব মেয়েটি সৎকারের তখনও সৎকার হয়নি তার আগে। ডিসি সেন্ট্রাল এই সিন্ডিকেট চক্রের পান্ডা যিনি হচ্ছে একজন ডাক্তার অভিক দে, তাকে দেখা গেল এভিডেন্স ট্যাম্পার করতে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তার ছবি ক্রপ করে ডিসি সেন্ট্রাল ভদ্রমহিলা বলছেন যে উনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। পুলিশ কমিশনার তদানীন্তন বিনীত গোয়েল সাহেব তিনি কি করলেন, 14ই আগস্ট রাত্রিবেলায় যখন ওই 1 কোটি মানুষ পশ্চিমবাংলায় রাত জাগছেন, প্রতিবাদ করছেন, ওই ফাঁকে পুলিশকে 1 ঘন্টার জন্য নিষ্ক্রিয় রেখে জোনা 40 সশস্ত্র গুন্ডা ঢুকে যাতে সেমিনার রুমটা ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে সেই ব্যবস্থা করলেন। রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা সচিব এবং হচ্ছে তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কি করলেন, লিখিত নির্দেশ দিলেন যে ওই চেস্টের সেমিনার রুম, যে ওটা অপরাধ স্থল কিনা আমরা জানি না, কিন্তু মৃতদেহ প্রথম ওখানেই আবিষ্কৃত হয়, তার লাগোয়া যে শৌচাগারটা অবিলম্বে ভেঙে ফেলতে হবে। এবং সেই ভাঙচুর কাজ শুরু হয়েছিল, প্রতিবাদী মানুষ গিয়ে কিছুটা রুখে দেন, হাত ভাঙা অবস্থায় রয়েছে। ফলে সরাসরি যোগাযোগ যাদের আমরা দেখেছি, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল যিনি এখন গ্রেপ্তার খুন ও ধর্ষণের মামলায়, তিনি যখন অসুস্থতার ভান করে দক্ষিণ কলকাতার একাধিক নার্সিংহোমে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন, ডাক্তাররা তাকে দেখে পরীক্ষা করে দেখলেন যে তার ভর্তি হওয়ার মতো কোনো মেডিকেল কন্ডিশন নেই, তাকে ভর্তি করেননি। নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য সচিবকে, যে নার্সিংহোম গুলো কি অডাসিটি, তুমি কি এদের সাথে কথা বলেছো, কেন ভর্তি নেয়নি? তাহলে পরিষ্কার যে রাজনৈতিক মদত কতখানি এবং প্রশাসনিক প্রশ্রয় কতখানি এই অপরাধ চক্র চালানোর ক্ষেত্রে এবং হচ্ছে যে এই খুন এবং ধর্ষণকে ধামাচাপা দিতে, তথ্য প্রমাণ লোপাট করতে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে। এর থেকে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? এবং সিবিআই কেন এখনো পর্যন্ত এই উদ্ধার করতে পারছে না, এটাই তো আশ্চর্য। সিবিআই এর গত 10 বছর ধরে আমরা দেখছি এ রাজ্যে একের পর এক তদন্ত করে, অষ্টডিম্ব প্রসাব করে এবং যাদের যাদের নাম ওয়াস্তে গ্রেপ্তার করেছিল তারা একে একে জামিন পেয়ে যাচ্ছে, চার্জ নাকি ফ্রেম করতে পারেননি। আমরা সেই জন্য চিকিৎসকরা মিছিল করে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই কে বলে এসেছি, বাবু এই মামলায় তুমি সেটিং করার চেষ্টা করলে কিন্তু আমরা সিজিও কমপ্লেক্সটা ঘেরাও করে রেখে দেবো। এবং আমাদের জুনিয়র ডাক্তাররাও কদিন আগে গিয়ে সেটা বলে এসছে। ফলে হচ্ছে যে আমরা সিবিআই এর উপরেও ভর্তি হচ্ছে যে রাখছি না, আইন ব্যবস্থার উপরে কিছুটা ভরসা আমাদের আছে, কিন্তু সুপ্রিম কোর্টের আমরা সেটাও জানিয়ে দিয়ে এসেছি, সুপ্রিম কোর্টকে দিল্লিতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে জানিয়ে দিয়েছি আমরা যে আদালতের যে ভূমিকা, এই যে ধরুন দিন পিছিয়ে দিল, কপিল সিব্বাল সাহেবের মা অসুস্থ, ভালো আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি, কিন্তু তার মক্কেল না বললে কপিল সিব্বালের জায়গায় আর কেউ দাঁড়াতেন, তার জুনিয়ররা কেউ দাঁড়াতেন, তাতে কিন্তু তার মক্কেল অর্থাৎ রাজ্য সরকার বলেছে তাই তারা পিছিয়েছেন। একদিকে বলছেন যে দ্রুত বিচার চাই, একদিকে বলছেন যে তিনি বিচার প্রক্রিয়া বিলম্বিত করবার জন্য হচ্ছে যে সুপ্রিম কোর্টে জানাচ্ছেন। সুপ্রিম কোর্ট তারিখের পর তারিখ দেয়, যখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা বা আমাদের রাজ্যের শিক্ষা দুর্নীতির মামলায় আমরা তো দেখেছি। ফলে হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে সম্পূর্ণ আস্থা মানুষ এখন হচ্ছে রাখতে পারছে না। আমরা চিকিৎসক সংগঠন, দায়িত্বশীল চিকিৎসক সংগঠন আমরা আস্থা রাখছি, কিন্তু মানুষ রাখতে পারছে না। এবং যদি মানুষের শেষ ভরসা, মানুষ প্রশাসনে ভরসা করতে পারছে না, সরকারে ভরসা করতে পারছে না, আদালত, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তাতেও যদি ভরসা হারায় তাহলে নৈরাজ্য নেমে আসবে। নিশ্চয়ই সেটা সিস্টেমের পক্ষে ভালো নয়। ফলে হচ্ছে যে আইন ব্যবস্থাকে এটা মাথায় রাখতে হবে, তাদের আস্থা যেন হচ্ছে যে তারা ধরে রাখতে পারেন এবং এই সমগ্রটার বিচার যেন করেন। আপনি যেটা বললেন যে এই যা যা চলছে দুর্নীতি, যার বলি হতে হলো এই অভয়াকে, এবং অভয়া 2, অভয়া 3 যাতে না হয় সেটা দেখার দায়িত্ব এই বিচার ব্যবস্থার এখন সিবিআই এবং বিচার ব্যবস্থার উপরে নির্ভর করছে। প্রকৃত অপরাধীদের খুঁজে হচ্ছে যে তাদেরকে শাস্তি দেওয়া এবং তার পিছনে অপরাধ চক্র যারা চালিয়েছে, দুর্নীতি যারা চালাচ্ছে, থ্রেড সিন্ডিকেট যারা চালাচ্ছে, যারা তদন্ত ধামাচাপা দিতে চেয়েছে, যারা
তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া, বিচারের আওতায় আনা। আমরা যারা বিচার চাই বলছি, তার মানে কিন্তু বিচারের মানে কিন্তু আমরা এটা বোঝাতে চাইছি, যারা বলছেন বিচারের নামে ওই ধৃত সিভিক ভলান্টিয়ার তাকে 7 দিনের মধ্যে ফাঁসি, বা কেউ 2 কদম এগিয়ে বলছেন এনকাউন্টার চাই, আমরা কিন্তু দেখছেন যে ওটা একটা আলাদা পক্ষ, যারা অপরাধের পক্ষ নিচ্ছেন, যারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন, যারা ধর্ষকদের খুনিদের আড়াল করতে চাইছেন, যারা দুর্নীতির পক্ষে দাঁড়াচ্ছেন, যারা লুটতরাজের পক্ষে দাঁড়াতে চাইছেন, তারা ওটা বলছেন। আর আমরা যারা অন্যায়ের বিরোধিতা করছি তারা কিন্তু সমস্তটার বিচার চাইছি, সার্বিক বিচার, ন্যায় বিচার, এবং যে আমরা কিন্তু এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলার জন্য সমস্ত মানুষ এক হয়েছি। আজকে চিকিৎসকরা শুরু করেছেন আন্দোলনটা, আজকে এটা মানুষের আন্দোলন, গণ আন্দোলনে পরিণত হয়েছে, গণদাবিতে পরিণত হয়েছে, যে সমস্ত দুর্নীতির শিকড়, এই যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট যে দুর্নীতি চক্র, সেটাকে ভাঙতে হবে, আইনের শাসন আমাদের রাজ্যে ফেরাতে হবে।